চলো মাই স্টুডেন্ট, আমি উপন্যাস সংক্রান্ত কথা বলছি এবং সেখানে বঙ্কিমের উপন্যাস নিয়ে, যেমন কপালকুণ্ডলা, এর যে মূল ছোট তথ্য আছে, কপালকুণ্ডলা 1866 বঙ্গাব্দে প্রকাশ পেয়েছিল। এটা বঙ্কিমের দ্বিতীয় উপন্যাস বলা যায় আর কি। এরপর আমরা আসছি, তাহলে কপালকুণ্ডলা 66 আমরা জানি, 1866 বঙ্কিমের দ্বিতীয় উপন্যাস। এরপর আমরা আসছি আনন্দমঠ নিয়ে। আনন্দমঠ বেরিয়েছিল 1884 15 ডিসেম্বর, 1884 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর বেরিয়েছিল। এটা বঙ্গদর্শন পত্রিকায় বেরিয়েছিল আর কি। আনন্দমঠ বঙ্গদর্শনে বেরিয়েছিল আনন্দমঠ। এরপর আসছি বিষবৃক্ষ সম্পর্কে। বিষবৃক্ষ উপন্যাস বেরিয়েছিল 1873 1 জুন বঙ্গদর্শন পত্রিকা। 1882 সালে। কোনটা গো? আনন্দমঠ 1882। প্রকাশকাল বলছি, গ্রন্থ আকার প্রকাশ নয়। আনন্দমঠ 84, বোঝা গেছে? আনন্দমঠ 84। এক মিনিট একটু ওয়েট কর, আমি আর একটু তথ্য দিয়ে দিচ্ছি আর কি আনন্দমঠ সম্পর্কে। আনন্দমঠ 84, ডেফিনেটলি 83 নয়। ঠিক আছে উজ্জ্বল, আনন্দমঠ 84। কারণ আমরা যদি বঙ্কিমের উপন্যাস দিকে তাকাই, সেক্ষেত্রে দেখবো দুর্গেশ নন্দিনী 65, কপালকুণ্ডলা 66, মৃণালিনী 69, বিষবৃক্ষ, ইন্দিরা এগুলো সব 73, যুগলাঙ্গরীয় 74, চন্দ্রশেখর 75, রজনী 77, কৃষ্ণকান্ত রইল 78, রাজসিংহ 82, আনন্দমঠ আর দেবী চৌধুরানী দুটোই 84, রাধারানী 86, সীতারাম 87। উজ্জ্বল, ক্লিয়ার হচ্ছে বিষয়টাই? অর্থাৎ এখানে আমি বঙ্কিমের 14টা উপন্যাস, 14টাই নাম পড়লাম। যেটা আমরা 82 বলে জানছি, ওটা ডেফিনেটলি রাজসিংহ উপন্যাস। আনন্দমঠ এবং দেবী চৌধুরানী এ দুটোই কিন্তু 84 হয়েছে। 84 15 ডিসেম্বর, সেটা বলে দিলাম। এরপর তো বিষবৃক্ষ বলেছি আর কি। 73 1 জুন, 1 জুন বঙ্গদর্শনে বেরিয়েছিল আর কি। ঠিক আছে, 1 জুন বঙ্গদর্শনে বেরিয়েছিল। আর এটি আপনার হচ্ছে এই উপন্যাসটা 1975 মে গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত হয়েছিল আর কি, মানে নাট্যরূপ আর কি। এই যে নাট্যরূপটা অভিনীত হয়েছিল আপনার গ্রেট ন্যাশনাল থিয়েটারে 1875, আর বেরিয়েছে কিন্তু 73, ভালো করে জানবে। 73 1 জুন পত্রিকা বঙ্গদর্শনে বেরিয়েছিল আর কি। আর 1875 1 মে গ্রেট ন্যাশনাল থিয়েটারে কিন্তু অভিনীত হচ্ছে আর কি। মানে বিষবৃক্ষ উপন্যাসটা নাট্যরূপ, আর নাট্যরূপ দিয়েছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। এটা মনে মাথায় রাখি আমরা। তাহলে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, বলো গো। নাট্যকার কে তো গিরিশচন্দ্র ঘোষ। হ্যাঁ, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এটাকে নাট্য রূপ দিয়েছিলেন বঙ্কিমের লেখা বিষবৃক্ষ উপন্যাসটা আর কি। ঠিক আছে। আর এই উপন্যাসটা আপনার উৎসর্গ করা হয়েছিল জগদীশ চন্দ্র রায়কে। তাহলে উৎসর্গ করা হয়েছিল কাকে? বঙ্কিম উৎসর্গ করেছিলেন জগদীশ চন্দ্র রায়কে, উৎসর্গ করেছিলেন। আমরা নোট ডাউন করি। তাহলে জগদীশ চন্দ্র রায়কে উৎসর্গ করেছিলেন, এবং হচ্ছে আপনার নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ,
অভিনীত হয়েছিল গ্রেট ন্যাশনাল থিয়েটারে 1875 পয়লা মে অভিনীত হচ্ছে, আর পত্রিকায় বেরিয়েছে বঙ্গদর্শনে 1873 পয়লা জুন। প্রথম মাথায় রাখি। এবং এটা কিন্তু অবশ্যই বিশ্ববিক উপন্যাসটাই কিন্তু প্রথম সামাজিক উপন্যাস, এটা বারবার মাথায় রাখি। প্রথম সামাজিক উপন্যাস বিশ্ববৃক্ষ আর কি। আর বঙ্কিমের উপন্যাসের দিকে তাকালে আমরা দেখবো এটা চতুর্থ উপন্যাস। তাহলে প্রথম সামাজিক উপন্যাস ডেফিনেটলি। এবং বাই দ্য ওয়ে আমরা বঙ্কিমের উপন্যাসগুলি সবকটা জেনে রাখবো, সাহিত্য ইতিহাসের ক্ষেত্রেও কাজে আসবে। এটা আপনার কার্যকরী। এবার উপন্যাস মূল টেক্সট আমাদের পড়তে হবে, কারণ টেক্সট থেকে এরা প্রশ্ন করবে আর কি। ঠিক আছে। এবার এর উপরে আমি কিছু তথ্য, উপন্যাসটা টেক্সট পড়বে, তাছাড়া আমি কি তথ্য দিয়ে দেবো ওখানে বাই পোস্টে, সেটা আমাকে পে করবে, দেখবে আমি পরপর দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, আর একটু তথ্য অন্য একটা দিয়ে নেই, উপন্যাসগুলো পড়ে ফেলবে। টেক্সট গুলো আমি বলি আর না বলি নিজেরা সব হু করে পড়ে নাও, টেক্সট পড়া বিরত রাখলে ভুল হবে আর কি। এরপর আমরা আসছি রবীন্দ্রনাথের চিত্রা কাব্য আর কি। চিত্রা কাব্যের কবিতাগুলি বারবার পড়বে, কবিতার বিভিন্ন ঘটনা ও তথ্যগুলো একটু জানবে আর কি। চিত্রা কাব্যগ্রন্থ বেরিয়েছিল 1303 বঙ্গাব্দের ফাল্গুন মাসে আর কি। তাহলে চিত্রা কাব্যগ্রন্থ বেরিয়েছে 1303 বঙ্গাব্দের, কাব্যগ্রন্থটা বেরিয়েছে 1303 বঙ্গাব্দের ফাল্গুন মাস। তারপর আমরা আসছি মুক্তধারা নাটক নিয়ে। রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা বেরিয়েছিল প্রবাসী পত্রিকায়। রবীন্দ্রনাথের চিত্রা নাটক 1302 বললেন না 3? 1302 বঙ্গাব্দ, সরি 1303। চিত্রা তো, চিত্রা হ্যাঁ হ্যাঁ 1303 এর ফাল্গুন মাস। চিত্রা কাব্যগ্রন্থটা বেরিয়েছে 1303 এর ফাল্গুন মাসে। আর চিত্রা কবিতা যেটা, মানে চিত্রা কাব্যের একটা কবিতা তো চিত্রা, সেই চিত্রা কবিতাটা বেরিয়েছিল কিন্তু 1302 এ। পরে এগুলি সব সংকলিত হয়ে কাব্যগ্রন্থ হচ্ছে আর কি। বুঝা গেছে? চিত্রা, উর্বশী, রাতে ও প্রভাতে, এই সমস্ত কবিতাগুলো নিয়ে পরে কাব্যগ্রন্থ হচ্ছে। তা চিত্রা কবিতাটা বেরিয়েছে 1302 এ, প্রথম কবিতা চিত্রা 1302। 1302 এর 18 অঘ্রাণ বেরিয়েছিল আর কি। এটা চিত্রা কবিতার কথা বলছি আমি। এবারে এই কবিতার নামেই তো কাব্যের নাম, কাব্যগ্রন্থের নামকরণ। সে কাব্যগ্রন্থ বেরিয়েছিল 1303 এ। গৌতম, ক্লিয়ার হচ্ছে আমার বক্তব্য? হ্যাঁ স্যার, ওটাই ভুলে যাচ্ছেন। না, গোলালে চলবে না। চিত্রা কবিতা বেরিয়েছে 1302 এ, সিঙ্গেল কবিতা, 1302 এর 18 অঘ্রাণ। আর চিত্রা কাব্যটা, ঠিক আছে, কারণ কবিতাটা লিখেছিলেন উনি সাদাতপুরে বসে আর কি, সেই আপনার যখন বাংলাদেশে ছিলেন আর কি। ঠিক আছে। জমিদার দেখানোর স্বার্থে আমরা চিহ্নপত্রগুলো পড়লে সেখানে পাবো সাদাতপুর, আরো বিভিন্ন জায়গার নাম পাবো আর কি। তাহলে সাদাতপুরে বসে তিনি লিখছেন কবিতা, নাম হচ্ছে চিত্রা, 1302 এর 18 অঘ্রাণ, অগ্রহায়ণ আর কি। আর ওই চিত্রা নামের যে কাব্যগ্রন্থ, একই কবিতার নামে কাব্যের নামকরণ করেছিলেন, সে কাব্যটা বেরিয়েছিল 1303 এর ফাল্গুনে। খুব পরিষ্কার। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বারবার, এই গরমের কারণে এটা প্রবলেম ঘটছে আর কি। গতকাল থেকে এই সমস্যাটা বারবার ক্রিয়েট হচ্ছে আর কি, মেশিন নিতে পারছে না। প্লিজ একটু আমরা ওয়েট অ্যান্ড সি, ওয়েট করি। নেটওয়ার্ক কানেকশন বারবার এখানে ইস্যু হচ্ছে আর কি।
সরি, আমি ট্রাই করছি, কিন্তু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বলে এই সমস্যা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, উজ্জ্বল এবার শুনতে পাচ্ছ কি? শোনা পাচ্ছি। ওই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বারবার, ব্রডব্যান্ড বললাম না, গরমের কারণে মেশিন নিতে পারছে না, ছেড়ে দিচ্ছি আর কি। আচ্ছা, যেখানে যেখানে ছিলাম আমি, চিত্রকাব্য নিয়ে কথা বলছিলাম। এই চিত্রকাব্যের মোট কবিতা কাব্যগ্রন্থ সম্বন্ধে জানতে হবে, জানার পরে কবিতাগুলি পড়বে, এটা নিয়ম। এই চিত্রকাব্যে কবিতা আছে 35টি কাব্যের মধ্যে আর কি। আর এটা কিন্তু চিত্রকাব্যটা হচ্ছে ঐশ্বর্য পর্বের কবিতা, মানে আমরা রবীন্দ্রনাথের সাহিত্যগুলো পড়লে সেখানে দেখবো বলাকা পর্ব, গীতাঞ্জলি পর্ব, ঐশ্বর্য পর্ব, বিভিন্ন পর্ব বিভাগ আছে না, তো তার মধ্যে ঐশ্বর্য পর্বের কবিতাগুলি হচ্ছে সব চিত্রকাব্যের কবিতা। কবিতা এই কাব্যটা পাঠ করলে আমরা 35টি কবিতা পাবো, তার মধ্যে আমাদের সিলেক্টেড কয়েকটি কবিতা পাঠ্য। এবার আমার অনুরোধ, প্রত্যেকটি কবিতা শুধু টানা পড়বে না, মুখস্থ করবে। কারণ এরা কিন্তু নেট সেটের প্রশ্নের প্যাটার্ন ফলো করবে, আর নেট সেট প্রশ্নের প্যাটার্নই হচ্ছে এই 4টা লাইন তুলে দিয়ে বলবে সাজাও, আর কিচ্ছু না। কোন লাইনটি আগে কোন লাইনটি পরে, কিংবা একটা কবিতার মধ্যে যে ঘটনা আছে, যে ছবি আছে, ছবিগুলি কয়েকটা তুলে দেবে, দিয়ে বলবে ছবিগুলো সাজাও। গৌতম, আমার বক্তব্যকে বুঝতে পারছো কিভাবে পড়তে হবে কবিতাগুলি? এখান থেকে নোটস দেওয়ার কিচ্ছু নেই, নোটস দিয়ে কিচ্ছু হবে না। কারণ বিষয় হচ্ছে আমার কবিতা মুখস্থ না থাকলে কোনো বুদ্ধি খাটবে না। কিভাবে প্রশ্ন করবে তা ঠিক নাই তো, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন এগুলো হয়। আমি তোমাদের মানে সাবধান করছি, কবিতাটি যদি আমার মুখস্থ থাকে তাহলে কবিতা থেকে যে ধরনের প্রশ্নই দিক উত্তর করতে পারবো। কিচ্ছু না, প্রশ্ন করবে কবিতার মধ্যে কটা জিজ্ঞাসা চিহ্ন আছে, কবিতার মধ্যে কটা পরিচ্ছেদ, মানে প্যারা আছে, অনুচ্ছেদ আছে, কবিতা কটা চরণ আছে, এগুলো কিন্তু প্রশ্ন নাকি? কিন্তু প্রশ্ন করবে। আর একটা কবিতা কটা চরণ আছে, সে তো কাউন্টিং করা, মুখস্থ ছাড়া কাউন্টিং করা যায়? ফলে যখন পড়বো আমরা যেন আমাদের বইয়ের উপর এগুলো লেখা থাকে, কটা চরণ, কটা জিজ্ঞাসা চিহ্ন, বা কবিতার মধ্যে উল্লেখযোগ্য কি। যেমন আপনার হচ্ছে একটা কবিতা বলছি আমি, অন্য কোনো কবিতা আর কি, ধরো সেখানে আছে বাঁশির প্রসঙ্গ, তাহলে কবিতার মধ্যে আপনার কোন কিসের প্রসঙ্গ আছে, বাঁশি, সেতার, বাদ্যযন্ত্র, অপশন দিয়ে দিল, না জানলে মুশকিল। কিংবা কোনো প্লেসের নাম আছে, বিগত দিন নেটে এই ধরনের প্রশ্ন এসছে, কিংবা কোনো ঐতিহাসিক ব্যক্তির নাম আছে, স্থান, ব্যক্তির নাম, এসব দিয়ে প্রশ্ন করে, কার নাম আছে বলো। কিংবা কবিতাটি কোথায় বসে লেখা হয়েছে, দেখবে কবিতার শেষে খুব সুন্দর করে লেখা, একদম লাস্টে আর কি একটা সাল দেওয়া রয়েছে এবং প্লেস দেওয়া রয়েছে, যে অমুক জায়গায় বসে লিখেছেন এত সালে, ওটা দিয়ে প্রশ্ন করবে। তাহলে এই জাতীয় ছোট ছোট তথ্য আর কি, যদি আমি প্র্যাকটিস করবো নিয়ে আসবো, নিজেরা কিভাবে তৈরি হবে আমি তার কিছুটা গাইডলাইন বলে দিচ্ছি। আর সবটা আমি নোটস দিয়ে শেষ করবো তা তো হয় না, নিজেকে তৈরি হতে হবে। এবার আমি কিছুটা নোটস দিয়ে কিছুটা প্র্যাকটিস করিয়ে ওইটা দেখিয়ে দেবো, নিজেরা আপডেট হবে আর কি। তাই কবিতাগুলো ওইভাবে পড়বে, উপন্যাসগুলো ঠিক তাই, এত গভীরভাবে পড়বে মনোযোগ দিয়ে বারবার, যেন কোনো জায়গা থেকে প্রশ্ন করলে ওরা কিন্তু ধরতে পারবে। প্রশ্ন এখন ওরা খুব চালাকি করবে, এইগুলোই, কিচ্ছু না। উপন্যাসের 4টা পরিচ্ছেদ থেকে আবার নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। খুব প্রবলেম ফেস হচ্ছে, বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছে আর কি। যাই হোক, আমি টেক্সটের পার্ট থেকে তথ্য দিচ্ছিলাম বলে একটু টেক্সটগুলো কিভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি আর কি।
বিগত দিনে দিয়েছে, বিশ্ববিক উপন্যাস থেকে ওরা করেছে কি, সেট পরীক্ষায় প্রশ্ন করেছিল বিশ্ববিক উপন্যাসের পরিচ্ছেদ কটা, সেটাই করছেন। পরিচ্ছেদ আছে কিন্তু 50টি, অর্থাৎ 50টি অধ্যায় আছে। দেখলে কেমন প্রশ্ন। আবার আপনার বিভিন্ন যে পরিচ্ছেদগুলির নামকরণ আছে, ঠিক আছে, ওরা 4টে নাম তুলে দিল, দিয়ে বলে এই নামগুলো সাজাও, কোন নামটা আগে পরিচ্ছেদের নাম, কোন নামটা পরে। বেশ কঠিন, কারণ 50টা পরিচ্ছেদের নাম যদি পরপর আমি ধারাবাহিকভাবে মনে না রাখি, তাহলে তো গুলিয়ে যাবেই, কটা ছেলে মেয়ে পারবে। অর্থাৎ আমাদের একটু করতে হবে কি সেক্ষেত্রে 50টা নামকে, যেটা আমি করেছিলাম কি, বোধহয় আমার কাছে এখনো আছে রাফলি আর কি, আমি ওই 10টা 15টা করে নামগুলো পরপর নিয়ে একটা করে ছড়া বানিয়েছি। একটা ছড়ার মধ্যে হয়তো 20টা নাম চলে এলো, প্রথম 20টা নাম। আবার একটা ছড়া বানিয়েছি ওইটা বিভিন্ন শব্দ নিয়ে নিয়ে পরিচ্ছেদের, আবার হয়তো তাতে আরো 20টা নাম চলে এলো। 3টে ছড়ায় হয়তো আমার 50 নাম পরপর মনে থাকবে। কারণ এমনিভাবে পড়লে কিন্তু ভুলিয়ে যাবে। ছড়ার আকারে যেই পড়বে দেখবে তুমি ওই ছড়ার নামের শব্দগুলো নিয়ে নিয়ে করতে হবে, পরপর শব্দ সাজিয়ে করতে হবে, মনে থাকছে। আবার কখনো প্রশ্ন এসছে বিভিন্ন পরিচ্ছেদ থেকে লাইন তুলে দিয়েছে, দিয়ে বলেছে এই লাইনটা কোন পরিচ্ছেদে আছে। প্রশ্ন কিন্তু কঠিন নয়, শুধু প্রশ্নের প্যাটার্নটাই বলছি। এই ভঙ্গি থেকে আমরা টেক্সটগুলো পড়ি। বিপ্লব, আমার বক্তব্য বুঝতে পেরেছো? বিপ্লব সিনাইটে কথা বলি প্লিজ। আলটিমেটলি পাচ্ছি কিনা তথ্য, কি মামির হ্যাঁ স্যার, শুনতে তো পাচ্ছি। কিভাবে করতে কিন্তু হবে এরকম প্রশ্নে বলো বলো, আমি এরকম প্রশ্নে একটু এরকম প্রশ্নের স্যার একটু ডিফিকাল্টি হবে, মানে মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে। কিছুই কঠিন না, এটা মোর প্র্যাকটিস এবং সঙ্গে নিজেকে কৌশল তৎপর হতে হবে। আমি তোমাদের কৌশল দিয়ে দেব, শিখিয়ে দিচ্ছি বা দেব, কিন্তু নিজেদের কিছুটা করতে হবে। সবটাই টিচার ডিপেন্ডেন্ট হলে কিন্তু হবে না, এটা কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড পরীক্ষা। এটা খুব সত্য কথা বিষয় আর কি, এটা কিন্তু ক্লাসের একাডেমিক নয়। এবং আমি সেই জন্যই সবটা আপনার আমি আমার উপর ডিপেন্ডেন্ট হতে বলছি, এটা ভুল। সবটা যদি ডিপেন্ডেন্ট হতে বলি তাহলে তো আলটিমেটলি ক্ষতি হবে, সেটা কেন করবো। এই জন্য আমি জানিয়ে দিচ্ছি, আমি আরো ট্রাই করব তথ্য দিয়ে, কৌশল দিয়ে, প্র্যাকটিস করিয়ে তৈরি করার, কিন্তু সঙ্গে নিজেরা একটু আগাবে। তাহলে খেতে এবং খামারে উভয় জায়গায় যদি ফসল উৎপাদন হয়, তাহলে অনেক বেশি মানে ধনধান্যে পূর্ণ হবে আর কি। চলো, যে তথ্যে ছিলাম আর একটু কথা বলি, বলে আমি আর মানে নোট ডাউন করাই। তারপরে এবার আসছি আমরা মুক্তধারা নাটক নিয়ে বলছিলাম। এই মুক্তধারা নাটক পড়বে সুন্দর করে আর কি। এটা বেরিয়েছিল প্রবাসী পত্রিকায় 1329 বঙ্গাব্দের বৈশাখ মাসে। তাহলে 1329 বঙ্গাব্দের বৈশাখ প্রবাসী পত্রিকায় বেরিয়েছিল মুক্তধারা নাটক। 1329 বঙ্গাব্দের বৈশাখ প্রবাসী পত্রিকা মুক্তধারা নাটক, ঠিক আছে। আর আপনার এই মুক্তধারা নাটকটির প্রথমে নাম ছিল পথ। প্রথম মুক্তধারা নাম ছিল না, প্রথমে নাম ছিল কি পথ নাম ছিল, পরে হয়েছে মুক্তধারা। এটা উৎসর্গ করা হয়েছিল নাটকটা কালিদাস নাগকে। তাহলে রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটি উৎসর্গ করেছিলেন কালিদাস নাগ, এই ব্যক্তিকে আর কি। তাহলে কালিদাস নাগ এনাকে উৎসর্গ করেছিলেন, নাম ছিল পথ, ঠিক আছে। বেরিয়েছিল প্রবাসী পত্রিকায় 1329 বঙ্গাব্দের বৈশাখ মাসে। ক্লিয়ার? এরপর আমরা আসছি চোখের বালি নিয়ে। রবীন্দ্রনাথের উপন্যাস চোখের বালি, সেটা নবপর্যায়ে বঙ্গদর্শনে বেরিয়েছিল। নবপর্যায়ে বঙ্গদর্শনে বেরিয়েছিল 1901-2-এ। স্কুল সার্ভিস একবার দিয়েছিল এই কোশ্চেনটা, ঠিক ঘুরিয়ে প্রশ্ন করেছে আর কি, যে 1901-2-এ রবীন্দ্রনাথের
কোন রচনা প্রকাশ পেয়েছিল, ঠিক এইভাবে প্রশ্নটা করেছে, নামও বলেনি বা ক্লিয়ার করে বলে দেয়নি। 1901 দিয়ে কোন রচনা প্রকাশ পেয়েছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট পাজেল, সবাই পরীক্ষা হলতে বেরিয়ে বলছে প্রশ্ন ভুল। আমরা শুনে তো সারপ্রাইজ, কি করে হয় ভুল। আসলে সবাই জানে চোখের বালি বেরিয়েছে 1903-এ, দ্যাট মিনস ওই গ্রন্থ সালটাই সবাই জানে। চোখের বালি গ্রন্থ আকারে বার হচ্ছে 1903-এ, কিন্তু তার আগে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায়, এই নবপর্যায় বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ, বঙ্কিম নয়। কারণ বঙ্গদর্শন পত্রিকা সম্পাদক বঙ্কিম, কিন্তু বঙ্কিম ছেড়ে দেওয়ার পরে অনেক দূর এগিয়েছে তো না, অনেকে সম্পাদক হয়েছিলেন। তাই একটা সময়ে রবীন্দ্রনাথ বঙ্গদর্শনের সম্পাদক হয়েছিলেন এবং তখন নাম হয়েছিল নবপর্যায় বঙ্গদর্শন। নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ। আর সেই সম্পাদনার পিরিয়ডে বা কালে 1901-2-এ এই নবপর্যায় বঙ্গদর্শনে কিন্তু বেরিয়েছিল তাঁরই লেখা উপন্যাস চোখের বালি। তাহলে পত্রিকায় বার হচ্ছে 1901-2-এ, আর গ্রন্থ আকারে বার হচ্ছে 1903-এ। তাহলে কোশ্চেন যখন করা হয়েছে 1901-2-এ কোন রচনা বেরিয়েছে, কোনো ভুল নেই প্রশ্নের মধ্যে, ডেফিনেটলি চোখের বালি হবে। তাহলে এটা আমরা জেনে রাখবো। তাহলে 1901-2-এ নবপর্যায় বঙ্গদর্শনে বার হচ্ছে, আর 1903-এ গ্রন্থ আকারে বার হচ্ছে। এবার উপন্যাসটা আমরা পুঙ্খানুপুঙ্খ পড়বো আর কি। অনেক ভালো উপন্যাস এবং অনেক মনস্তাত্ত্বিক উপন্যাস এটা ডেফিনেটলি। তাহলে সেই মনস্তাত্ত্বিক উপন্যাস নিয়ে প্রশ্ন আসতেই পারে। এরপর আমরা আসছি বউ ঠাকুরানীর হাট উপন্যাস। এটা বেরিয়েছিল ভারতীয় পত্রিকায়, বউ ঠাকুরানীর হাট ভারতীয় পত্রিকা, কার্তিক 1288 বঙ্গাব্দে। তাহলে 1288 বঙ্গাব্দের কার্তিক মাসে ভারতীয় পত্রিকায় বেরিয়েছে বউ ঠাকুরানীর হাট উপন্যাস। 1288 বঙ্গাব্দের কার্তিক মাসে ভারতীয় পত্রিকায় বেরিয়েছে বউ ঠাকুরানীর হাট উপন্যাস। তাহলে 1288 বঙ্গাব্দের কার্তিক মাসে ভারতীয় পত্রিকায় বেরিয়েছে বউ ঠাকুরানীর হাট উপন্যাস। আর এই উপন্যাসটা গ্রন্থ আকারে বেরিয়েছিল 1290-তে। তাহলে গ্রন্থ আকারে বেরিয়েছে 1290-এর পৌষ মাসে, দুটো বিষয় আলাদা। ভারতীয় পত্রিকা যখন বার হচ্ছে, সময়টা হচ্ছে ছিল তখন 1288-র কার্তিক মাস, আর যখন গ্রন্থ আকারে বাইন্ডিং হয়ে বার হচ্ছে বইটি, তখন সময়টা হচ্ছে 1290-এর পৌষ মাস। আর উপন্যাসটা উৎসর্গ করা হয়েছিল সৌদামিনী দেবীকে। সৌদামিনী দেবী এনাকে উপন্যাসটা উৎসর্গ করেছিলেন, সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন। ক্লিয়ার? চলো এরপর আমরা পরের দিনে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র দুটো কথা বললে, এই দুটো নিয়ে বললে মোটামুটি টেক্সটের পার্টটা এট এ গ্লান্স ঘুরে আসা হবে আর কি। এবার টেক্সট পড়বে। আচ্ছা গৌতম, একটু আমাকে এরপরে বলো, আমি মধ্যযুগের গ্রন্থের নাম কিছু গ্রন্থকারের নাম বলছিলাম, মানে কিছু বইয়ের নাম, লেখকের নাম, আমরা কতদূর নোট ডাউন করেছিলাম, তোমার জানা কতদূর একটু বলো। গৌতম একটু প্লিজ হেল্প করবে। মধ্যযুগের স্যার হয়নি। গত ক্লাসের আগের ক্লাসে করেছি, কারণ গত ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমাদের মধ্যে যারা প্রেজেন্ট ছিল তারা বলতে পারেনি, অর্থাৎ সবাই স্যার থাকছে না। স্যার ওটা আমি থাকিনি। রেকর্ডিংটা আছে, সেখান থেকে তো নিতে হবে, কারণ আমি তো প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং দিচ্ছি আর কি। তাহলে ক্লাস প্রেজেন্ট না থাকলে পর রেকর্ডিং থেকে নোট ডাউন করতে হবে, এটা ডিউটি। কাশিরাম দাস স্যার হয়েছিল মালাধর বসু। কাশিরাম দাস মালাধর বসু পড়া তো আপনার না তো? ওটাই তো স্যার দেওয়া হয়েছিল। ওটা কাশিরাম দাসের মধ্য থেকে দিয়েছি, ওটা অন্য কোনো ক্লাসের রেকর্ডিং তোমাদের দিয়েছি, সেখানে মধ্য করেছিলাম, তাই মানে ওটাও তোমাদের প্রয়োজন, সেই জন্যই।
হ্যাঁ, কিন্তু কিন্তু আমি স্পেসিফিক, ওটাই থাকিনি, লাইভ ক্লাসটাই কিন্তু থাকিনি। মধ্যযুগের স্পেসিফিক মঙ্গলবারের ক্লাস আমি কিন্তু করাই আলাদাভাবে আর কি। এবারে রিলেটেড ক্লাস যেগুলি উন্নত করাচ্ছি আমি, তোমাদের কাজে আসবে। কারণ আমি চাইছি কি রেকর্ডিং দিয়ে, আমি আমার পোস্টের মধ্যে বলে দিয়েছিলাম তো, ক্লাস মানে ক্লাস অডিও রেকর্ডিং দিয়ে, ক্লাস করিয়ে, নোট দিয়ে, যেভাবে পারি যতদূর পারি এগিয়ে নিয়ে যাব। তাই আমি অন্য একটা ক্লাসে যখন আমি ক্লাস করছি আপনার, সেটা একই রিলেটেড টপিক, তাহলে কেন সেখানে ক্লাসটা আমি তোমাদের দেবো না? কারণ তার দ্বারা তোমাদের সমৃদ্ধ হতে পারবে আমি জানি। যদি তোমরা সব বি কেয়ারফুল না হও, না দেখো, না শোনো, তাহলে তো ভুল তোমাদের। আমি বারবার বলছি গ্রুপটা ফলো করবে কন্টিনিউয়াস প্রতিদিন, দেখবে সেখানে কি আছে, কি দিচ্ছি আমি, কেয়ারলেস নয়। ওটা স্যার রেকর্ডিং দেওয়া হয়নি, আমি স্যার আপনাকে বলেছিলাম ওটা। আচ্ছা যাই হোক, সেটা হতে পারে। যদি তা না হয় তাহলে সেটা আমার কোনো এখানকার প্রবলেম আর কি, এমন কিছু হতে পারে। আচ্ছা যাই হোক, আমার যতদূর মনে আছে আমি বলছি। তারপর থেকে কারণ হচ্ছে ওই একই জিনিস বারবার রিভিশন এই হয়ে গেল তো মুশকিল, ওই জন্য আমি জিজ্ঞেস করি যে এখন তো আমি লিখি 10টা নাম লিখবো, লিখে আমি ছন্দ অলঙ্কার প্র্যাকটিসে আসবো। লিখবে মধ্যযুগের গ্রন্থের নাম এবং গ্রন্থকারের নাম, দ্যাট মিন্স বইয়ের নাম আর কে লিখছেন। লিখবে ভক্তি রত্নাকর, এটা গ্রন্থ আর কি, নরহরি চক্রবর্তী লিখেছিলেন। ভক্তি রত্নাকর এই গ্রন্থটা লিখছেন নরহরি চক্রবর্তী। ভক্তি রত্নাকর নরহরি চক্রবর্তী। তারপর অদ্বৈত মঙ্গল, অদ্বৈত মঙ্গল লিখছেন হরিচরণ দাস। কতদিন নিজে স্টাডি করবে, আমি বারবার অনুরোধ করছি সবাইকে। হরিচরণ দাস লিখছেন অদ্বৈত মঙ্গল, অদ্বৈত মঙ্গল হরিচরণ দাস। তারপরে বেনের মেয়ে উপন্যাস লিখছেন হরপ্রসাদ শাস্ত্রী। বেনের মেয়ে, কাঞ্চনমালা, এই সমস্ত উপন্যাস লিখছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। গৌরাঙ্গ বিজয় লিখছেন চূড়ামণি দাস। গৌরাঙ্গ বিজয় লিখছেন কে? চূড়ামণি দাস। প্রেম বিলাস লিখছেন নিত্যানন্দ দাস। প্রেম বিলাস নিত্যানন্দ দাস। প্রেম বিলাস নিত্যানন্দ দাস, ঠিক আছে? প্রেম বিলাস নিত্যানন্দ দাস। আচ্ছা বাই দ্য ওয়ে, সবাই হোম টাস্ক বলে লিখে রাখো তো নিজেদের খাতায়। এবং আমি গৌতমকে অনুরোধ করব এই হোম টাস্কের লেখাটা তুমি গ্রুপে ছবি তুলে পাঠাবে, তোমার হাতের লেখাটা লিখে পাঠাবে, এবং সেখানে বলে দেবে পরের দিনে এটা বাড়ির কাজ সকলে যেন করে। সেটা হচ্ছে এই আমি যে হোম টাস্কটা এখন দিচ্ছি আর কি, সেটা হচ্ছে আপনার, আমি গতদিন হোম টাস্ক দিয়েছিলাম, সবাই ভুলে গেছে জানি, কারো মনে নেই। আমি আজকে দিচ্ছি আপনার হচ্ছে বঙ্কিমের বিষবৃক্ষ উপন্যাস লেখক। গৌতম বা সবাই লিখবে খাতায়, হোম টাস্ক বঙ্কিমের বিষবৃক্ষ উপন্যাস। এটার উপরে আমি কিন্তু এক্সাম নেব, ক্লাসে কিন্তু কোশ্চেন দেবো আমি। সবাই এর মধ্যে পড়ে ফেলবে উপন্যাসটা, বঙ্কিমের বিষবৃক্ষ উপন্যাস, ঠিক আছে? আচ্ছা তার সঙ্গে আর একটা দুটো দেই আর কি, কারণ টেক্সটটা তলে তলে পড়তে হবে আমাদের। তাহলে বঙ্কিমের বিষবৃক্ষ উপন্যাস সব সাথে এগুলি পড়ি। আর কপালকুণ্ডলা, আনন্দমঠ, একটা পাঠ শেষ হয়ে যাক। কপালকুণ্ডলা প্লাস আনন্দমঠ প্লাস বিষবৃক্ষ, তিনটেই তত্ত্বের উপরে নেবে। 2 দিন 3 দিন করে লাগবে একটা মনে শেষ করতে। কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ, বঙ্কিমের 3টে উপন্যাস এই সপ্তাহের পড়া। এর সঙ্গে আমি ছন্দ অলঙ্কার যেমন দিয়েছিলাম
তেমন থাকবে। আমি বারবার বলেছি যে ছন্দ এবং অলংকার পড়তে আর কি, মুখস্থ করতে। আজকে দেওয়া আছে, আমি জিজ্ঞেস করে দেখবো কতটা পাচ্ছ আসলে। প্লাস ওখানে লিখে রাখো ছন্দ প্লাস অলংকার, 3টে উপন্যাস পড়বে, ছন্দ অলংকার পড়বে। এগুলো হচ্ছে পরের দিনের হোম টাস্ক। আচ্ছা, কি বলছিলাম জানো, মধ্যযুগ নিয়ে তথ্য দিচ্ছিলাম। লেখো, আর একটু তথ্য লেখো। লিখবে প্রেম বিলাস গ্রন্থের নাম। হোম টাস্কটা গৌতম এটা দিয়ে দিও গ্রুপে ছবি। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রেম বিলাস নিত্যানন্দ দাস। প্রেম বিলাস নিত্যানন্দ দাস। সারদা মঙ্গল, এই সারদা মঙ্গল নামে বিহারলালের একটা কাব্য আছে, 1879 আর্য দর্শন পত্রিকায় বেরিয়েছিল। আর মধ্যযুগের কাব্য হচ্ছে এটা, এই লেখক হচ্ছেন মুক্তারাম সেন। ওটা বিহারলালের কাব্য, আধুনিক যুগের কাব্য, এটা মধ্যযুগের। তাহলে সারদা মঙ্গল, মুক্তারাম সেন। দুর্গাভক্তি তরঙ্গিনী লিখছেন বিদ্যাপতি। বিদ্যাপতি অনেকগুলো বই লিখেছেন তিনি। দুর্গাভক্তি তরঙ্গিনী, কৃষ্ণভক্তি তরঙ্গিনী, মানে এই যে দুর্গা পূজা আসছে পরের মাসে, এই দুর্গা পূজার প্রচলন হয়েছিল আসলে এই দুর্গাভক্তি তরঙ্গিনী বইটা থেকে। এখান থেকেই শিক্ষা আর কি। এবং বঙ্গে দুর্গা পূজার প্রচলন ছিল না, এটা মজার বিষয়। বঙ্গে দুর্গা পূজার প্রচলন ছিল না, ঠিক আছে। নামটা বললেন আপনি? দুর্গা ভক্তি তরঙ্গিনী, বিদ্যাপতির লেখা বই। দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতির লেখা বই। আমি বিদ্যাপতি নিয়ে বলতে গিয়ে একটু বলছি আর কি, মানে দুর্গা পূজার প্রসঙ্গ নিয়ে। মানে খুব মজার বিষয় হচ্ছে, যদি আমরা দেখি যে কালীপ্রসন্ন সিং এর লেখা হুতুম পাচার নকশা উপন্যাস, একটু গল্প বলছি, গল্প নয়, প্রয়োজনীয় তথ্য। মানে কালীপ্রসন্ন সিংহ তিনি লিখছেন উপন্যাস, নাম হচ্ছে হুতুম পাচার নকশা। সেই হুতুম পাচার নকশায় আমরা পড়লে আমরা দেখি সেখানে এই কালীপ্রসন্ন বাবু বলছেন যে আপনার নেটওয়ার্ক আবার সমস্যা হবে। যাক, নেটওয়ার্ক কিছু হচ্ছে বারবার, ওই জন্য একটু প্রবলেম ফেস করছি আমরা। তাহলে সেই কালীপ্রসন্ন সিং এর হুতুম পাচার নকশা আমরা পড়লে দেখব সেখানে কালীপ্রসন্ন বাবু বলছেন যে আপনার এই দুর্গাপূজার প্রচলনটা বঙ্গে ছিল না, এটা ছিল মানে বাইরের প্রদেশে। ফলে বঙ্গে দুর্গাপূজার প্রচলন হয়েছিল আসলে এই দুর্গাভক্তি তরঙ্গিনী বইটার দৌলতেই আর কি। ঠিক আছে, এটা একটু আমি বাইরে জানিয়ে রাখলাম আর কি। গল্পের ছিল বললাম, কিন্তু অনেক ক্ষেত্রে কাজে আসতে পারে। আচ্ছা, যাই হোক, পরের বইয়ের নাম হচ্ছে চৈতন্য অষ্টক। চৈতন্য অষ্টক লিখেছিলেন রঘুনাথ দাস। চৈতন্য অষ্টক লিখেছিলেন কে? রঘুনাথ দাস। আমি এখান থেকে পরের তথ্য দেবো আর কি, পরের দিনের আমাকে একটু রিমাইন্ড করাবে। আচ্ছা, এবার আমি ছন্দ অলঙ্কারে ফিরছি। ঠিক আছে, আমি ছন্দ অলঙ্কার নিয়ে অনেকগুলি বইয়ের নাম বলেছিলাম, এটা নিয়ে কিন্তু কোশ্চেন হবে পরীক্ষায়। গৌতম, তোমার কাছে তথ্য থাকে একটু আমাকে পড়ে শোনাও, নাহলে আমি প্রশ্ন করবো আর কি, উত্তর দিতে হবে। আমি ছন্দ নিয়ে পরপর 2 দিন ক্লাস করেছি, সেখানে বিভিন্ন বইয়ের নাম বলেছি। ওই উজ্জ্বল আছে তোমার কাছে? বাংলা ছন্দ বর্তমান ধারা নিরসন সেন, বলে যাও। তারপরে ছন্দের বারান্দা সত্যেন্দ্র দত্ত, বাহ, বাংলা কবিতা ছন্দ মহিলাল মজুমদার, পড়ে যাও, পড়ে যাও। ছন্দতত্ত্ব ও ছন্দ ছন্দতত্ত্ব, ছন্দ বিবর্তন, তারাপদ ভট্টাচার্য। তারাপদ ভট্টাচার্য, আধুনিক বাংলা ছন্দ নিরসন সেন। বাহ,
ছন্দবিজ্ঞান। ছন্দবিজ্ঞান। ছন্দবিজ্ঞান তারাপদ ভট্টাচার্য। শুধু ছন্দ কে লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের লেখা বই। বাংলা ছন্দের মূল সূত্র? অমূল্যধন মুখোপাধ্যায়। বাবা, ভালো করছেন। ছন্দ সোপান কে লিখেছিলেন? প্রবোধচন্দ্র সেন। প্রবোধচন্দ্র সেনের ছন্দ সোপান, ঠিক আছে। আমি ছন্দের উপরে একটা বইয়ের নাম বলেছিলাম প্রবোধচন্দ্র সেনের, যে বইটার নাম কি? আরেকটা বইয়ের নাম বলেছিলাম, বিখ্যাত বই, সে বইটা আমি সকলকে কিনতে বলেছি আর কি। বইটার নাম কি? নূতন ছন্দের পরিক্রমা। 100%। বইটা কি কালেকশন আছে? যদি না থাকে আমি সবাইকে অনুরোধ করবো বইটা কেন, কারণ ওই বইতে কিন্তু ছন্দের প্রশ্ন যা দেয়া হবে, মানে ডেসক্রিপটিভ প্রশ্ন যেটা দেওয়া হবে ওই বই থেকে দেওয়া হবে। 100% sure। লেখকের নাম? নূতন ছন্দ পরিক্রমা বইটা আনন্দ পাবলিকেশন থেকে বার হয় বইটা, ঠিক আছে। কলকাতার আনন্দ পাবলিকেশনের বই ওটা। নূতন ছন্দ পরিক্রমা, প্রবোধচন্দ্র সেনের লেখা, খুব রেপুটেড বই। আর নেটের প্রশ্ন তো, নেটের ছেলেমেয়েরা পাগল ওই বইটা নিয়ে, পাওয়া খুব দুষ্কর, মানে এত বইটার চাহিদা আর কি। নূতন ছন্দ পরিক্রমা অবশ্যই বইটা কিনবে সবাই, এবং তত্ত্ব করে বইটা পড়বে, কারণ যা প্রশ্ন ওখান থেকে শুদ্ধ শুদ্ধ দিক, তথ্যমূলক প্রশ্ন করুক, ছন্দ নির্ণয়টা বাদ দিয়ে ছন্দের উপর যে প্রশ্ন করবে তার মোস্ট অফ কোশ্চেন ওইখান থেকে, 90% কোশ্চেন ছন্দ থেকে। যদি আমাদের নির্ণয় এবং এই যে তো লেখকের নামটা বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন হয়, সেটা কিন্তু ওই বই। বারবার আমি রিমাইন্ড করাচ্ছি আর এর আগেও বলেছি, কালেকশন করে পড়ো। যাই হোক, আচ্ছা এরপরের দিন বলো ছন্দর উপরে লাস্ট কোন অব্দি লিখেছিলাম, একটু গৌতম বলো আমাকে। বাংলা ছন্দ, জীবেন্দ্র সিংহ রায়। বাহ বাহ, ধন্যবাদ। চলো তাহলে আমি ছন্দের উপর থেকে আরেকটু তথ্য দেই, এবারে লেখো, লিখবে। ছন্দের বইয়ের উপর থেকে আমি তথ্য দিচ্ছি আর কি। বিপ্লবের নেটওয়ার্ক সমস্যা হয়েছে, নিল আর কি। যাই হোক, চলো লিখবে। প্রথমে কোটেশন, কোট করে লেখো। যেভাবে পদবিন্যাস করিলে, যেভাবে পদবিন্যাস করিলে বাক্য শ্রুতি মধুর হয়, যেভাবে পদবিন্যাস করিলে বাক্য শ্রুতি মধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, এবং মনে রসের সঞ্চার হয়, তাহাকে ছন্দ বলে। যেভাবে পদবিন্যাস করিলে বাক্য শ্রুতি মধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, তাহাকে ছন্দ বলে। বলছেন কে? অমূল্যধন মুখোপাধ্যায়। অমূল্যধন মুখোপাধ্যায়, ঠিক আছে। তাহলে যেভাবে পদবিন্যাস করলে, মানে এটা কোট বা কোটেশন, ওই বাংলা ছন্দের মূল সূত্র ওই বইটাতে আছে। অথবা ওই বইটা যদি পাঠ করি বা পড়ি তাহলে এই লাইনটা পেয়ে যাবো আমি, ওখান থেকে নিলাম আর কি। তাহলে যেভাবে পদবিন্যাস করিলে বাক্য শ্রুতি মধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, তাকে ছন্দ বলে। বলছেন আপনার হচ্ছে অমূল্যধন মুখোপাধ্যায়। হয়তো আমি এসছি আর কি, নেটওয়ার্ক হচ্ছে তোমার সমস্যা, যার কারণেই ওটা হচ্ছে। আচ্ছা, পরের তথ্য ফের কোটেশন দিয়ে লিখবে। সুনিয়ন্ত্রিত, সুনিয়ন্ত্রিত সুপরিচিত বাক্য বিন্যাসের নাম ছন্দ। সুনিয়ন্ত্রিত সুপরিচিত বাক্য বিন্যাসের নাম ছন্দ।
বলছেন প্রবোধচন্দ্র সেন। সুনিয়ন্ত্রিত সুপরিচিত বাক্য বিন্যাসের নাম ছন্দ। বলছেন কে? প্রবোধচন্দ্র সেন। সুনিয়ন্ত্রিত সুপরিচিত বাক্য বিন্যাসের নাম ছন্দ, বলছেন প্রবোধচন্দ্র সেন। কোথায় বলেছেন? ওই যে নূতন ছন্দ পরিক্রমা বইয়ের মধ্যে। ওই বইটা পড়লেই কোটটা পাবে সেখানে। এই যে তথ্য তুলে দেবে আর কি। ঠিক আছে? তাহলে প্রবোধচন্দ্র সেন এটা বলেছেন তাঁর বইয়ের মধ্যে, নূতন ছন্দ পরিক্রমা বইটি সেই জন্য পড়তে বলছি আমি। মানে ছন্দের উপর থেকে এই বইটা পড়লেই এনাফ। কারণ নূতন ছন্দ, এই অমূল্য দানে যেটা বাংলা ছন্দের মূল সূত্র, বইটার মধ্যে যে তথ্যগুলো আছে, যে সিদ্ধান্তগুলো উনি জানিয়ে করেছিলেন, পরে প্রবোধচন্দ্র এসে, প্রবোধচন্দ্রের বইটা তো পরে লেখা, উনি এসে ওই তথ্যগুলোকে কি অস্বীকার করেছেন, অনেক তথ্যকে ভুল বলে উনি প্রমাণ করেছেন। তাই মূল মূল বাংলা ছন্দের মূল সূত্র পড়ার দরকার নেই, কারণ ওখানে তথ্যগুলো আছে সেগুলোর স্বীকৃতি এখন বিশেষ নেই। অনেক তথ্যকে উনি, প্রবোধচন্দ্র বাবু, বিজ্ঞানসম্মতভাবে ভুল বলে প্রমাণ করেছেন, যে ওগুলো ঠিক নয়। তাহলে ঠিক কোনটি? প্রবোধচন্দ্র সেনের বক্তব্যগুলি। তাহলে সেই বইটা আমি পড়বো। আচ্ছা, পরের তথ্য আসি আমরা। লেখো, বাক্য স্থিত পদগুলিকে, বাক্য স্থিত পদগুলিকে যেভাবে সাজাইলে, বাক্য স্থিত পদগুলিকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয়, বাক্য স্থিত পদগুলিকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয়, ও তাহার মধ্যে, ও তাহার মধ্যে কালগত ও ধ্বনিগত, ও তাহার মধ্যে কালগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধ হয়, কালগত ধ্বনিগত সুষমা উপলব্ধ হয়, কমা, পদ সাজাইবার সেই পদ্ধতিকে, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। পদ সাজাইবার সেই পদ্ধতিকে কি বলে? ছন্দ বলে। তাহলে বাক্য স্থিত পদগুলিকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয়, ও তাহার মধ্যে কালগত ও ধ্বনিগত, তাহার মধ্যে কালগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধ হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে। বলছেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নেক্সট, উচ্চারণ সাধ্য। পরে তথ্য আর কি। উচ্চারণ সাধ্য হ্রস্বতম ধ্বনির নাম অক্ষর। উচ্চারণ সাধ্য হ্রস্বতম ধ্বনির নাম অক্ষর। বলছেন তারাপদ ভট্টাচার্য। বলছেন কে? তারাপদ ভট্টাচার্য। নেক্সট, বাংলা 3 রীতির ছন্দের নামকরণ। বাংলা 3 রীতির ছন্দের নামকরণ। বাংলা 3 রীতির ছন্দের নামকরণ। 1-2 করে লেখো। এক হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। 2 হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। 3 হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ। একথা বলেছেন প্রবোধচন্দ্র সেন।
পরের তথ্যে আমরা আসছি। প্রবোধচন্দ্র সেনের লেখা প্রবোধচন্দ্র সেনের লেখা ছন্দগুরু রবীন্দ্রনাথ। প্রবোধচন্দ্র সেনের লেখা ছন্দগুরু রবীন্দ্রনাথ বইটা বেরিয়েছিল 1940-এ। প্রবোধচন্দ্র সেনের লেখা ছন্দগুরু রবীন্দ্রনাথ এই নামে একটা বই উনি লিখেছিলেন। ছন্দগুরু রবীন্দ্রনাথ বইটা বেরিয়েছিল 1940-এ। তারপর বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান। বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান এই প্রবন্ধটা লিখেছিল অমূল্যদান মুখোপাধ্যায়। বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান প্রবন্ধটা লিখেছিলেন অমূল্যদান মুখোপাধ্যায়। নেক্সট, পরের তথ্য, বঙ্গীয় ছন্দ মীমাংসা। বঙ্গীয় ছন্দ মীমাংসা প্লাস প্লাস দেবে ছন্দ বিজ্ঞান প্লাস ছন্দ তত্ত্ব ও ছন্দ বিবর্তন একসঙ্গে। ছন্দ তত্ত্ব ও ছন্দ বিবর্তন। তাহলে প্রথম বলেছি বঙ্গীয় ছন্দ মীমাংসা, তারপর প্লাস দিয়ে বললাম ছন্দ বিজ্ঞান, তারপর প্লাস দিয়ে বললাম ছন্দ তত্ত্ব ও ছন্দ বিবর্তন। এই বই তিনটি লিখেছিলেন তারাপদ ভট্টাচার্য। মানে এই বইগুলি লেখক হচ্ছে তারাপদ ভট্টাচার্য। তিনটে বইয়ের নাম বললাম। তারাপদ ভট্টাচার্য। পরের তথ্যে আমরা আসছি। বাংলা ছন্দ আলোচনায় প্রথম পথিকৃৎ। বাংলা ছন্দ আলোচনায় প্রথম পথিকৃৎ অমূল্যদান মুখোপাধ্যায়। প্রথম উনি আলোচনা করেছিলেন। বাংলা ছন্দ আলোচনায় প্রথম পথিকৃৎ মানে প্রথম পথ দেখানো আর কি, অমূল্যদান মুখোপাধ্যায়। তার উল্লেখযোগ্য বইয়ের নাম বাংলা ছন্দের মূল সূত্র। তার উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে বাংলা ছন্দের মূল সূত্র। কিন্তু আমরা সবাই কিনবো নূতন ছন্দ পরিক্রমা এই বইটি। বারবার আমি বলছি, সেটা কিন্তু আমাদের কিনতে হবে এবং পড়তে হবে, নাহলে বিপদ। আচ্ছা, আমি গতদিন কিন্তু পড়া দিয়েছিলাম শব্দ অলঙ্কার সবটা পড়তে বলেছিলাম। স্যার একটা বই আছে মিহির চৌধুরী ও কামিল বাবু, বইটা কেমন স্যার? বই ফেলে দাও গঙ্গার জলে। আচ্ছা ওটা বই অনার্সের লেভেলে একটু আধটু চলে, কিন্তু বইয়ের মধ্যে ভুলে ভরা। ওইটা বই থেকে কোশ্চেন হয় নাকি? পাগল তুমি? ওটা বই থেকে আপনার অনার্স লেভেলে প্র্যাকটিসটা করা যায়, ছন্দ নির্ণয়ের জন্য উদাহরণগুলো নেওয়া যায়। কিন্তু তবুও আপনার হচ্ছে কি বলাতে পারে, মানে চাকরি ওরিয়েন্টেড কোশ্চেন হবে এইসব বই থেকে। আমি যা বললাম নূতন ছন্দ পরিক্রমা লেটের বই, তুমি বাজিয়ে দেখো 5 জনের সঙ্গে আর কি। যদি ভুল বলে থাকি তখন আমাকে বলবে। কোশ্চেন কোন বই থেকে হয় মিলিয়ে নিও আর কি। আমরা তো জানি কোথা থেকে হয়, ভুল তথ্য দিয়ে তো লাভ নেই না। কারণ তুমি অর্থের বিনিময়ে বইটা কিনবে। কারণ মেয়েবাবু আমার কাছে কি অপরাধ করেছে, আমি তার বইটা কেন বাদ দিতে বলবো? কিন্তু আমার তো নিতে হবে অথেন্টিক বই না। যাই হোক, সমস্ত বই অনার্স লেভেলের বই পাশে রাখবে, ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে অনেক উদাহরণে কাজে আসবে সেই জন্যেই। কিন্তু আমি যখন চ্যালেঞ্জের জায়গায় আসবো, যদি কোনো কোশ্চেন নিয়ে তুমি চ্যালেঞ্জ করো, হাইকোর্ট করো, কেস করো, তখন কার বইটা নেবে? কোর্ট তো বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেবে। যেমন এবারে ডাক্তারি পরীক্ষায়, এবারের কথাই বলছি, ডাক্তারি পরীক্ষায় কোশ্চেন চ্যালেঞ্জ হলো,
দুটো কোশ্চেন নিয়ে সুপ্রিম কোর্টের কেসটা উঠলো আর কি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ কি করলো, সঙ্গে সঙ্গেই বিশ্বভারতীর একজন, আপনার যাদবপুরের একজন, এরকম বিভিন্ন টিচারদের নিয়ে একটা কমিটি করে দিল, দিয়ে বললো আপনারা কোশ্চেনটা যাচাই করুন যে ঠিক না ভুল। সঙ্গে সঙ্গেই সেই বিশেষজ্ঞ কমিটি কোশ্চেন যাচাই করলো। তাহলে যাচাই করার সময় বা উত্তর যাচাই করার সময় তারা কোন বইয়ের সাহায্য নেবে? মিহির চৌধুরী নেবে? বিশেষজ্ঞ কমিটি কখনো না, তারা তখন অথেন্টিক বই নেবে। এবারে তুমি যখন চ্যালেঞ্জ করবে তখন কোন বইয়ের রেসপেক্টে? মিহির চৌধুরীকে নিয়ে? তাহলে কোর্ট কেসে জিততে পারবে? আর বিশেষজ্ঞ কমিটি তো তারা হয়তো বলবো এই আমাদের কি বললাম, কি বইটার নাম বলছিলাম, নূতন ছন্দ পরিক্রমা, ওই বইটা নিয়ে তারা উত্তর বলে দেবে সুপ্রিম কোর্টকে, বা কোর্টকে বলে দেবে, হাইকোর্টকে বা সুপ্রিম কোর্ট, যে উত্তরটা ঠিক। আর তুমি তো মিহির চৌধুরী বইয়ের উত্তরটা নিয়ে দাঁড়াবে, তোমার উকিল জিততে পারবে? তাই অথেন্টিক বই, গবেষণালব্ধ বই, এগুলো জানতে হবে। কোন বইতে প্রশ্ন হয়, কোন বইগুলো অথেন্টিক, কোন বইগুলো গুরুত্ব আছে। বই তো বাজারে হাজারো আছে। কোন পাবলিকেশন মানে অথেন্টিক পাবলিকেশন? আনন্দের বই কিনে দেখো, খবর আছে কত দাম দেন জানো? কারণ অথেন্টিক পাবলিকেশন, তারা ফালতু বই লেখে কম। যাই হোক, সেটা বিতর্কের বিষয়। আমি তোমাদের বইয়ে দেখাচ্ছি, জাস্ট নিজেরা ভুল পথে চালিত হবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনার হচ্ছে অলংকার, ছন্দ অলংকার আমি পড়তে বলেছিলাম, শব্দ অলংকার আমি পড়তে দিয়েছিলাম, কিন্তু পড়া হয়নি সম্ভবত। গৌতম ওখানে আবার একটু লিখে রাখো, শব্দ অলংকারের মধ্যে আপনার লিখে রাখো শব্দ অলংকার, ছন্দ অলংকার তো আমি বলেছি পড়া আর কি। সঙ্গে লেখো প্রত্যেকটি ছন্দের বৈশিষ্ট্য, সংজ্ঞা বৈশিষ্ট্য, মানে সে আপনার স্বরবৃত্ত হোক, অক্ষরবৃত্ত, এই স্বরবৃত্ত বা দলবৃত্ত বা স্বরবৃত্ত একই কথা। তাহলে দলবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, প্রত্যেকটি ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আচ্ছা, একইভাবে অলংকার যেগুলি আছে প্রত্যেকটি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। শব্দ অলংকার, অর্থালংকার যেগুলি আমাদের আছে, সে যমক হোক, শ্লেষ হোক, বক্রোক্তি হোক, আমাকে সংজ্ঞা বলতে হবে, বৈশিষ্ট্য বলতে হবে। এবং অলংকারের ক্ষেত্রে যে বইটা পড়বে, আমি বারবার বলছি, শ্যামাপদ চক্রবর্তীর অলংকার চন্দ্রিকা, ওই বইটা পড়বে, ওই বইতে প্রশ্ন হবে, অথেন্টিক বই। এবারে তুমি মানে হেল্পিং হ্যান্ড হিসেবে অনেকগুলো বই রাখতে পারো, নিশ্চয়ই রাখবে, আমি তাতে মানা করছি না। সেগুলো থেকে ছন্দ নির্ণয়ের উদাহরণ গুলো নেওয়ার জন্য, বা একটু বুঝে কোথাও ভুল প্রবলেম হলে দেখে নেওয়ার জন্য। কিন্তু আসলে প্রাধান্য দেবে কোন বইটাকে? শ্যামাপদ বাবুর বইটাকে, অলংকার চন্দ্রিকা। ওই বইটা চ্যালেঞ্জের জায়গায় দাঁড়াবে। কোর্ট কেস করলে ওই বইটা কিন্তু নিয়ে কোর্ট করলে তুমি জিততে পারবে। তাহলে অথেন্টিক বইয়ের নাম বলে দিচ্ছি, সেগুলো কালেকশন করতে হবে আমাদের। তাহলে হোম টাস্ক লিখে রাখো ওখানে, ছন্দ এবং অলংকার এগুলি সব মুখস্থ। আমি পরের দিনে এক্সাম নেব, আর তার সাথে উপন্যাস, বঙ্কিমের উপন্যাস সবকটা পড়ে আসবে, এর উপরে পরীক্ষা নেব। হয়েছে? পরের দিনে এটা আমাদের হোম টাস্ক। আমি মিডিলে পরীক্ষার লিঙ্কও দিতে পারি, বা আপনার যাই হোক আগামী ক্লাসে এ অবধি আমাদের পরীক্ষা পড়া থাকবে আর কি। এটা গৌতম গ্রুপে লিখে দাও যে আগামী মঙ্গলবার দিন ক্লাসের এটা হচ্ছে হোম টাস্ক, সকলে যেন পড়াশোনা করে ক্লাসে আসি, কারণ এর উপরে পরীক্ষা হবে। এটুকু আবার লিখে দেবে আর কি পোস্ট করার পরে। আমার কথা বোঝাতে পারলাম গৌতম? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ।